দর্শক, আমরা দেখছিলাম বাংলাদেশ দল নিয়ে আসলে অনেক শঙ্কা, যেহেতু আসলে অফ ফর্মে আছে সব ক্রিকেটাররা। তারপরে শুরু হয়ে গেছে টাইগারদের বিশ্বকাপ যাত্রা। গত রাতেই তারা টেক্সাসের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই বাংলাদেশকে নিয়ে আসলে কতটা স্বপ্ন দেখা যায় সে নিয়েই আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক আজাদ মজুমদার। শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলা যোগে। যেটা আসলে আমরা দেখছি বা সাম্প্রতিক পারফরমেন্স বাংলাদেশের, আসলে খুব বেশি স্বপ্ন কেউ দেখতে চায় না। বা শান্ত থেকে হাতুড়ে সিং এর সবার কথাই যদি বলি, প্রত্যেকেই বলেছেন আসলে বড় স্বপ্ন দেখা যাবে না, ছোট ছোট করে এগোতে হবে। সবকিছু মিলে এই দলটাকে নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আসলে আমাদের জন্য প্রথম ম্যাচটাই খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। সেটা অনেকটা নকআউট ম্যাচের মতো, কারণ আমরা শ্রীলঙ্কার সাথে আমাদের প্রথম ম্যাচ। এই ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে তাহলে এই টুর্নামেন্টে আমি মনে করি বাংলাদেশের এর ভালো সম্ভাবনা আছে। কারণ আমাদের এরপরে সাউথ আফ্রিকা, নেপাল এবং নেদারল্যান্ডসের সাথে খেলতে হবে। সাউথ আফ্রিকার ম্যাচটা নিয়ে খুব বেশি আশা কেউ করছেন না, কারণ এই ম্যাচে তাদের যা শক্তি তাতে বাংলাদেশের তাদের সাথে স্বাভাবিক ফর্মে থেকে আসলে ম্যাচ জেতা সম্ভব না। অতি অসাধারণ কিছু হলে বা সাউথ আফ্রিকার যদি দিনটা খুব খারাপ যায় তাহলে হয়তো বা কিছু সম্ভব। কিন্তু শ্রীলঙ্কার সাথে আমরা প্রায় সমশক্তির দল। এর আগে কয়েকদিন আগে আমরা নিজেদের মাঠে একটা সিরিজ খেলেছি, সেখানে আমরা খুব সামান্য ব্যবধানে হেরেছি, কিন্তু প্রত্যেকটা ম্যাচে আসলে বেশ ভালো লড়াই হয়েছে। শ্রীলঙ্কার সাথে যদি আমরা প্রথম ম্যাচটা জিততে পারি তাহলে আমরা আশা করতে পারি যে নেপাল এবং নেদারল্যান্ডস এই দুটো ম্যাচের সাথে বাংলাদেশের যা শক্তি এবং যা সাথে বাংলাদেশের জেতা উচিত। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে তিনটা ম্যাচ জিতে আমাদের পরবর্তী রাউন্ডে যাওয়ার বেশ ভালো সুযোগ আছে। তবে সেক্ষেত্রে আমাদেরকে প্রথম যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার সাথে খুব ভালোভাবে জিততে হবে, এবং তাহলে আমাদের কাজটা অনেক দূরে এগিয়ে যাবে। নিশ্চয়ই। কিন্তু যে জায়গাটা আসলে প্রশ্ন, যে শুরুতেই বলছিলাম বাংলাদেশের যে আসলে সাম্প্রতিক পারফরমেন্স বা লাস্ট ম্যাচটা জিম্বাবুয়ের সাথে যেভাবে হেরেছে, বা লাস্ট তিনটা ম্যাচের কথাই যদি বলি, একটা ম্যাচ তো হেরেছে আর বাকি দুটাতে আসলে কোনো রকমভাবে জিম্বাবুয়ের বিপক্ষে জিতে গেছে। সেদিক থেকে আসলে কতটা সম্ভাবনা আসলে দেখছেন শ্রীলঙ্কার বিপক্ষে? কারণ শ্রীলঙ্কারদের যে ওয়ার্ল্ড ক্লাস বোলার, তাদের বিপক্ষে আমাদের ব্যাটার আসলে কেমন পারফর্ম করবে, যেখানে আমাদের টপ অর্ডার একদমই আসলে অফ ফর্মে আছে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। জিম্বাবুয়ের সাথে আমরা যেরকম খেলেছি এরকম যদি বিশ্বকাপে খেলি তাহলে খুব একটা আশা নেই। তবে বিশ্বকাপ একটা ভিন্ন জিনিস, এবং সেখানে কন্ডিশনটাও আমি মনে করি ভিন্ন। এবং শুধু সেই কন্ডিশনটা যে শ্রীলঙ্কার জন্য নতুন তা নয়, আমাদের জন্য নতুন। এবং দুটো দলই আসলে এমন সমান অবস্থান থেকে শুরু করবে। সেখানে একটা নির্দিষ্ট সময়ে আমরা যদি ভালো করতে পারি, পার্টিকুলারলি আমাদের যদি টপ অর্ডার ভালো করতে পারি, তাহলে আমি মনে করি যে শ্রীলঙ্কাকে হারা সম্ভব। শ্রীলঙ্কাকে যে হারানো সম্ভব সেটা কিন্তু আমরা দেশের মাঠে দেখিয়েছি। জিম্বাবুয়ের সাথে আমাদের চিকিৎসা ভালো যায়নি, এটা নানা কারণে হতে পারে। একটা কারণ ছিল গরম, আর একটা কারণ ছিল উইকেটটাও আমরা আসলে এমন ভাবে তৈরি করা হয়েছিল, প্লাস বৃষ্টি ছিল। প্রথম কয়েকটা ম্যাচে আসলে ধারাবাহিকভাবে খেলা কঠিন ছিল। আমি এই জিম্বাবুয়ের রেজাল্টটাকে খুব বেশি গুরুত্বের সাথে দেখছি না, এই কারণেই যে আসলে এই রেজাল্ট দিয়ে বাংলাদেশ দলকে বিচার করা কঠিন, এবং একই সাথে বিশ্বকাপও এই রেজাল্টের উপর ভিত্তি করে বিশ্বকাপের আশা নিরাশা নির্ভর করে না। বিশ্বকাপ পুরো একটা ভিন্ন জিনিস, এবং সেখানে সব দলেরই এক ধরনের বাড়তি চাপ থাকে। বাংলাদেশ দলের যেমন চাপ থাকবে, শ্রীলঙ্কার উপরও চাপ থাকবে। তো এই চাপটা আমরা যদি ক্যাপিটালাইজ করতে পারি এবং একটা যদি ভালো স্টার্ট সম্ভব হয়, আমি বলছি না যে ভালো স্টার্ট একেবারে নিশ্চয়তা দিয়ে আমরা বলতে পারি যে আমাদের টপ অর্ডার ভালো স্টার্ট দেবেই। সাম্প্রতিক সময় আমাদের টপ অর্ডারে আসলে খুব একটা ভালো ফর্মে কেউই নেই, কিন্তু তারপরেও একটা নির্দিষ্ট দিনের কথা যদি বলি, এই আমাদের পক্ষে তো ভালো করা সম্ভব। আমাদের যে ক্রিকেটাররা আছে আমরা জানি এরা সবাই প্রত্যেকেই ভালো ক্রিকেটার। হয়তোবা এই মুহূর্তে তারা একসঙ্গে ক্লিক করতে পারছে না, কিন্তু আমি একেবারে তাদের সম্ভাবনা উড়িয়ে দেবো এরকমটা নয়। আমি মনে করি যে তারা যদি ওই নির্দিষ্ট দিনে ভালো খেলে, বিশেষ করে শ্রীলঙ্কার সাথে, তাহলে আমাদের ভালো করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই বিশ্বকাপ। নিশ্চয়ই। আপনি বলছিলেন যে আমাদের ক্রিকেটাররা প্রত্যেকে কিন্তু আসলে ভালো বা বড় মাপেরই ক্রিকেটার। বিশেষ করে যদি আমি টপ অর্ডারের শান্ত এবং লিটন, এই দুজনই তো আসলে একটু অফ ফর্মে যাচ্ছেন। সেখান থেকে কি আসলে এইটা বিষয় মানে ধারণা করা তো হয়েছিল যে জিম্বাবুয়ের বিপক্ষে হয়তো লিটন ফর্মে ফিরবেন, সেটা হয়নি। কিন্তু আসলে তারা যে মাপের ক্রিকেটার, তাদের তো আসলে একটা ম্যাচই যথেষ্ট মোমেন্টামটাকে খুঁজে বের করা। সেখান থেকে আসলে লিটনকে নিয়ে কতটা আশাবাদী হওয়া যায়? কারণ যদি বলি যে এই লিটন শ্রীলঙ্কার বিপক্ষে স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন কারণ তিনি নতুন বলে ভালো পারফর্ম করতে পারছেন না। সেখান থেকে আসলে নিজেকে সেভাবে প্রুফ করার সুযোগ পাননি বা করতে পারেননি, কিন্তু তারপরেও তার উপর আসলে টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছে। সবকিছু মিলিয়ে লিটনকে নিয়ে প্রত্যাশাটা আসলে কতটা?
আসলে আমরা কিন্তু বিশ্বকাপের আগে আরো 5টা ম্যাচ খেলবো সব মিলিয়ে। আমাদের যুক্তরাষ্ট্রের সাথে 3টা ম্যাচ আছে, পাশাপাশি 2টো ওয়ার্ম আপ ম্যাচ আছে। লিটন কিন্তু জাস্ট ওয়ান গুড ইনিংস অ্যাওয়ে ফ্রম রিটার্নিং টু হিজ ফর্ম। একটা ভালো ইনিংস যদি লিটন খেলতে পারে, আমার বিশ্বাস লিটন তার ফর্মটা ফেরত পাবে। এবং সেক্ষেত্রে লিটনের সামনে কিন্তু আরো 5টা ম্যাচ আছে, যেখানে লিটন তার ব্যাটিং নিয়ে কাজ করার সুযোগ আছে এবং ফর্মে ফেরারও সুযোগ আছে। আর লিটন যদি ফর্মে ফিরে, এর থেকে ভালো কোনো সংবাদ আসলে বাংলাদেশ দলের জন্য হতে পারে না, কারণ আমরা সবাই জানি লিটনের ব্যাটসম্যান হিসেবে লিটনের ক্লাসটা। আনফর্চুনেটলি লিটন এই মুহূর্তে ক্লিক করতে পারছে না। এটা তার মানে এই না যে আমরা লিটনের উপর আস্থা হারিয়ে ফেলবো। এই মুহূর্তে আমি বাংলাদেশে যারা অ্যাভেলেবেল ব্যাটসম্যান আছে এই পজিশনে, তাতে আমার কাছেও অন্তত নির্বাচকদের মতোই মনে হয় যে লিটনই আমাদের আসলে বেস্ট অপশন, যদিও তার ফর্মটা সাম্প্রতিক সময় ভালো যাচ্ছে না। কিন্তু সামনে যে 5টা ম্যাচ আছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে যে 3টা ম্যাচ, এই 3টা ম্যাচে কিন্তু অফিসিয়াল T20, এই ম্যাচগুলোর পারফরমেন্স কাউন্ট হবে। এবং সেখানে যদি লিটন তার ফর্মটা ফেরত পেতে পারেন, তাহলে বিশ্বকাপে নেবার নুরুল ইসলাম লিটনও হতে পারে আমাদের আসলে পুরো প্রত্যাশ। এবারের বিশ্বকাপের টুর্নামেন্টে বাংলাদেশের কোন কোন প্লেয়ারকে আপনি আসলে গেম চেঞ্জার হিসেবে মনে করছেন যে তারা হতে পারে, আসলে যদি কোনো ম্যাচ বাংলাদেশ জেতে বা ভালো পারফর্ম করে, তারা আসলে ভালো পারফর্ম করলেই তবে সেটা সম্ভব? তাসকিন আহমেদের কথা আমি সবার আগে বলবো, এই মুহূর্তে খুবই ভালো ফর্মে আছেন, বাংলাদেশ দলের সেরা বোলার এক অর্থে বলা যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তার ইঞ্জুরি আছে। এখন ইঞ্জুরি থেকে যদি তিনি ফিট হয়ে উঠতে পারেন এবং নিজের স্বাভাবিক খেলা খেলতে পারেন, তাসকিন আহমেদ এই মুহূর্তে বেশ ভালো করার সুযোগ আছে। পাশাপাশি মুস্তাফিজ এবং সাকিবের কথাও তো বলতে হয়। ব্যাটিং এর কথা আসলে নির্দিষ্ট করে কাউকে বলা খুবই কঠিন, কারণ ব্যাটিং এ আমাদের কারোই সেই অর্থে ধারাবাহিকতা নেই। সাম্প্রতিক সময়ে একটা ইনিংস ভালো যাচ্ছে, পরের কয়েকটা ইনিংস খারাপ যাচ্ছে। তবে জাকির আলী অনেক বড় আসরে এখনো খেলেননি। যদি তিনি তার নিজের সামর্থ্যের প্রমাণটা সেখানে দিতে পারেন, তাহলে তিনিও এই বিশ্বকাপে একটা তারকা হয়ে উঠতে পারেন বলে আমার বিশ্বাস। নিশ্চয়ই, আলটিমেটলি আসলে বোলারদেরকে সেই পারফরমেন্সটা দিতে হবে, কারণ আমরা দেখেছি দেশের বাইরে বা বড় টুর্নামেন্টগুলোতে বোলাররাই আমাদেরকে আসলে ম্যাচ জিতিয়েছে। সব কিছু আসলে দূরে রেখে সব সংখ্যা প্রত্যাশা করতে চাই বাংলাদেশ দলের জন্য, তাদের এই যাত্রা শুভ হোক। আজাদ মজুমদার, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম টাইগারদের বিশ্বকাপ যাত্রা প্রত্যাশা নিয়ে। আমাদের সাথে আলোচনা এতক্ষণ যুক্ত ছিলেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক আজাদ মজুমদার।